আজকের নিউজ রুম একেবারে অন্যরকম। শেখ হাসিনা প্রাক্তন, এখন বলবো না আমি জানি না, আপনি তো নিজেকে প্রাক্তন সাংসদ বলছেন না। সাংবিধানিক অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী, তিনি তো রিজাইন করেন, কিন্তু বলা হচ্ছে যে পদত্যাগ করে, পদত্যাগপত্র তো কেউ দেখাতে পারে। বঙ্গবন্ধুর বাড়ি যেদিন ভাঙা হচ্ছিল সেদিন সে ছবি আপনি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি। আমি আপনার বলি, দেখেন কেন বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হবে? ওটা তো জননেত্রী শেখ হাসিনার বাড়ি না। ধ্বংসস্তূপের উপর দাঁড়ানো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র শেখ হাসিনাই পারবে। জনগণের এই বিশ্বাস আস্থা আছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার প্রতি তাদের রায়, দেশের প্রতি তার যে ভালোবাসা, দেশপ্রেম, এই জায়গায় দাঁড়িয়ে তিনি কোনো মায়ের কোল খালিও কেটে তিনি চাননি, যার ফলে তিনি রক্তপাত এড়ানোর জন্য সেদিন সবার সমাবেশ আমাদের পক্ষ থেকে উনি নিষেধ করেছিলেন। আপনার মনে হয় আপনারা ক্ষমতায় আসবেন? না, আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না বলেই তারা এই ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা কি কিছু ভুল করেছিলেন? যেমন ধরুন রাজাকার বলে ফেলা, বাংলাদেশ বিক্রি করে লিজ দিয়ে আমি প্রধানমন্ত্রী থাকতে চাই না। জনগণ যদি চায় প্রধানমন্ত্রী থাকবো, জনগণ না চাইলে আমি ছেড়ে দিয়ে চলে যাব। আপনি কি তাহলে বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে শিরদাঁড়াহীন? আমি শিরদাঁড়াহীন বলবো না, আমি বলবো যে উনি শক্ত হয়ে সংবিধানের আলোকে উনার সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা করা উচিত। ক্রাইসিসের সময় তো বন্ধুর পরিচয় পাওয়া যায়। দেখেন, আপনি যেটা বললেন, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে। মানে দেশটা তাহলে এখন কি বিদেশের হাতে পৌঁছে গেছে? দেশটা এখন সাম্রাজ্যবাদী অপশক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, জঙ্গিদের দ্বারা পরিচালিত হচ্ছে, আইএসের দ্বারা পরিচালিত হচ্ছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962337. আজকের নিউজ রুম একেবারে অন্যরকম পরিবেশে এক অন্য ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। তিনি অনেকটা পথ হেঁটেছেন রাজনৈতিক পথ। সেই রাস্তায় কখনো কখনো দুর্যোগ ছিল, এখন তিনি আরও একটা দুর্যোগের মুখোমুখি। আজকে আমাদের সঙ্গে রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং খুলনা 3-এর সাংসদ এস.এম. কামাল হোসেন। কামাল সাহেব, আপনাকে স্বাগত। আজকে আমি আপনাকে প্রথমেই বলি যে আপনি তো কিছুতেই আসতে চাইছিলেন না, আপনার চেহারা দেখেও বোঝা যাচ্ছে হয়তো বিনিদ্র রজনী যাপন করেছেন। কেমন আছেন? আমি প্রথম জিজ্ঞেস করব, কেমন আছেন এই অজ্ঞাত স্থানে? শোনেন, বাংলাদেশ যেহেতু ভালো নাই, আমরাও ভালো নাই। বাংলাদেশ আজকে জঙ্গিদের হাতে, বাংলাদেশ আন্তর্জাতিক দুর্বৃত্তদের হাতে, বাংলাদেশ ৭১-এর স্বাধীনতা বিরোধীদের হাতে, বাংলাদেশ সাম্রাজ্যবাদী অপশক্তির ক্রীড়ানকদের হাতে। বাংলাদেশে চলছে মব সন্ত্রাস, বাংলাদেশে চলছে বিচারহীনতার সংস্কার। আজকের আন্তর্জাতিক আপনার যেটা বলে হিউম্যান রাইটস ক্রাইসিস, কি হেডলাইন কি হচ্ছে যে রুল উইদাউট আপনার ম্যান্ডেট, ডেথ উইদাউট ট্রায়াল, আনজুডিশিয়ালভাবে আপনার বিচার বহির্ভূত এই পর্যন্ত প্রায় ৪৭ জন লোককে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে এবং বাইরে হাজার হাজার মানুষকে
যারা মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ সমর্থক ধর্মীয় সংখ্যালঘুদের উপর হত্যা করা হচ্ছে। আজকে পবিত্র মসজিদের মতো জায়গায় 9 বছরের ময়নার রক্তাক্ত লাশ পাওয়া যাচ্ছে, মন্দিরে লাশ পাওয়া যাচ্ছে। পীরাউলিয়ার দেশ বাংলাদেশ, সেখানে মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে। সংখ্যালঘু মা বোনদের পর পাকিস্তানের হানাদার বাহিনী যেভাবে রেপ করেছে এই হিসাবে রেপ করেছে, শুধু সংখ্যালঘু না, আওয়ামী লীগের সমর্থকদের উপরে এইভাবে নির্যাতন হচ্ছে। ছেলেকে পাচ্ছে না, বাবাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলার স্লোগান, যেটা মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা শক্তি, সেই জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য ছাত্রলীগের 2 জন কর্মীকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, মানুষকে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনি এই 11 মাসে ইউনূস, অবৈধ ইউনূস, জঙ্গিদের পৃষ্ঠপোষক ইউনূস আজকে জাতির সাথে প্রতারণা করছেন, জাতির সাথে মিথ্যাচার করছেন। যে প্রতারণা মিথ্যাচারের মধ্যে দিয়ে তথাকথিত জুলাই অভ্যুত্থানায়, জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, যে জুলাই গণতন্ত্রের হত্যার সন্ত্রাসীদের উত্থান হয়েছে, জঙ্গির উত্থান হয়েছে। আজকে সেই ইউনূস তার মেটিকুলাস ডিজাইন দিয়ে জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দিয়ে এবং সন্ত্রাসীদের জেলখানা থেকে ছেড়ে দিয়ে জামাত, বিএনপির সন্ত্রাসীরা এবং বিদেশি অপশক্তিরা ষড়যন্ত্র করে 2024-এর 5ই আগস্ট সাধারণ মানুষকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, হত্যা করে গণতন্ত্রকে হত্যা করেছেন। সাংবিধানিকভাবে যিনি প্রধানমন্ত্রী, জনগণের রায় নিয়ে যিনি প্রধানমন্ত্রী, যিনি বাঙালিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেই বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করারই মূল লক্ষ্য ছিল তাদের। সেদিন তাকে আল্লাহ রক্ষা করেছেন এবং জননেত্রী শেখ হাসিনা বাধ্য হয়েছেন ক্ষমতা থেকে চলে যেতে। কারণ তিনি যদি ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু রক্তাক্ত হতো বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা তার প্রিয় বাংলাদেশ, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশকে রক্তাক্ত দেখতে চায়নি, যার ফলে তিনি রক্তপাত এড়ানোর জন্য, সংঘাত এড়ানোর জন্য সেদিন ক্ষমতা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিল। আজকে সেই বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, প্রায় শতকরা 50 উপরে লোক নিরাপত্তাহীনতায় ভুগছেন, সংসার ভিতর দিন কাটাচ্ছেন। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন। আপনি জানেন, যিনি ইউনূসের পক্ষের লোক ছিলেন, দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলেছেন যে 29 লক্ষ লোক কর্মহীন হয়ে পড়েছেন, তার ভিতর 18 লক্ষ নারী। আজকে শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছেন, বন্ধ হয়ে গিয়েছেন। বাংলাদেশ কোনো বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন। সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সেই সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। আজকে সমস্ত কিছুকে ধ্বংসের উপর দাঁড় করিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ আজকে একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েছেন এই ইউনূসের নেতৃত্বে। ইউনূস তার নিজের ভাগ্যের পরিবর্তন করছেন, নিজে একজন ব্যবসায়ী, এবং বাংলাদেশকে বিদেশিদের কাছে লিজ দিয়ে সে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে সংবিধানকে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা যে সংবিধান, 72-এর সংবিধান, সেই সংবিধানকে তার পায়ের তলায় পিষ্ট করে অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করছেন, খুন, গুম, সন্ত্রাস, মব সন্ত্রাসের বাংলাদেশে পরিণত করেছেন। আমার এখানে একটা প্রশ্ন আছে, ধরুন সেন্ট মেরিজ, আজকে তো সেই দ্বীপে তো বাংলাদেশি পর্যটকরাও যেতে পারছে না, মানে দেশের নাগরিকরাও যেতে পারছে না। সেখানকার ব্যবসায়িকরা তারা একটা রিট পিটিশন করলেন আপনাদের বিচার ব্যবস্থায়, কোর্টে, সেটাও খারিজ হয়ে গেল। কোথাও মনে হচ্ছে না যে মানুষ তার মানে তো মেনে নিচ্ছে? না, মানুষ মেনে নিচ্ছে না। মানুষ ভয় সন্ত্রাসের কারণে, মব সন্ত্রাসের কারণে মেনে নিচ্ছে। মানুষ যদি মুক্তভাবে রাস্তায় বের হতে পারতো, তাহলে ইউনূস 1 সেকেন্ডও ক্ষমতায় থাকতে পারত না। আপনি যে কথাটা বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ, দেখেন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা, তিনি এই 24-এর 13ই মে উনি 14 দলের একটি মত বিনিময় সভায় বলেছিলেন যে বাংলাদেশের একটি অংশ, বিশেষ করে চট্টগ্রাম এবং মায়ানমারের একটি অংশ নিয়ে এখানে খ্রিস্টান রাজ্য গড়ার ষড়যন্ত্র হচ্ছে। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, এখানে সামরিক ঘাঁটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেন্ট মার্টিনে তাদের ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল,
কিন্তু বঙ্গবন্ধু তারা সেদিন সুস্পষ্টভাবে বলেছেন, আমি প্রধানমন্ত্রী বাংলাদেশ বিক্রি করে লিজ দিয়ে আমি প্রধানমন্ত্রী থাকতে চাই না। জনগণ যদি চায় প্রধানমন্ত্রী থাকবো, জনগণ না চাইলে আমি ছেড়ে দিয়ে চলে যাব। আজকে জননেত্রী সেই কথা কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে এবং বাংলাদেশের মানুষ আজকে বিশ্বাস করছেন শেখ হাসিনা যেটা বলেছেন সেইটাই সঠিক, এবং একমাত্র শেখ হাসিনাই দেশের প্রশ্নে কারোর সাথে আপোষ করেন না, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চায় না। এটা আজকে প্রমাণিত হয়েছে। এবং সেদিন যারা আন্দোলন করেছিল, সেদিন সাধারণ ছাত্রদের কাছে তাদের সাথে মিথ্যাচার অপপ্রচার করেছিল, সেদিন একটি জনপ্রিয় স্লোগানকে সামনে রেখে এই জামাত, বিএনপি, জঙ্গিরা এবং এই ইনুস তার মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের জন্য বিদেশিদের কাছ থেকে অর্থ নিয়ে, এবং এইটি আপনি দেখেছেন যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তিনি বলেছেন প্রায় বাংলা হচ্ছে 350 কোটি টাকা তারা দিয়েছিলেন এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে উৎখাত করার জন্য। সেই শক্তি মিলে জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছেন এই সাধারণ ছাত্রদের ব্ল্যাকমেল করে, প্রতারণা করে। তার প্রমাণ আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অধ্যাপক এম.এ. আকাশ, তিনি বলেছেন জুলাই কোনো গণ অভ্যুত্থান না, এটা প্রতারণার জুলাই। এটা সাধারণ বলছেন জনপ্রিয় স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ছাত্র যুবক তাদের বিভ্রান্ত করে মেটিকিউলাসলি অর্থাৎ নিখুঁতভাবে বিদেশ থেকে অর্থ দিয়ে এই গোটা আন্দোলনটাকে একটা সাজানো আন্দোলন তৈরি করা হয়েছে। এটা সাজানো আন্দোলন, সরকার উৎখাতের আন্দোলন। সেদিন জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন এই আন্দোলন এই সাধারণ ছাত্রদের আন্দোলন না, কারণ কোঠা যে আন্দোলন, যে বৈষম্যর যে কথা বলেছিল ছাত্ররা, সেটি কিন্তু বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার সরকার মেনে নিয়েছিল। কিন্তু এই আন্দোলনের পিছনে যে এই যে জামাত, জঙ্গি এবং বিদেশি শক্তির যে ষড়যন্ত্র আছে, এটি কিন্তু বঙ্গবন্ধু তানায় বারবার বলেছেন যে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন না, কোঠা সংস্কারের আন্দোলন না, এই আন্দোলন হচ্ছে সরকার উৎখাতের আন্দোলন, এই আন্দোলন হচ্ছে জঙ্গিদের আন্দোলন, জামাত, বিএনপির সন্ত্রাসী এবং বিদেশি অপশক্তির আন্দোলন। সেইটা কিন্তু অনেকে সেদিন বিশ্বাস করে নাই, কিন্তু আজকে যারা বিশ্বাস করে নাই তারা কিন্তু আজকে বলছেন, সেই আন্দোলনের সাথে যারা একাত্মতা ঘোষণা করছেন তারা কিন্তু আজকে বলছেন যে শেখ হাসিনা এই সঠিক ছিল। আজকে এটা প্রমাণিত হয়েছে। এবং এই আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করার জন্য আন্দোলন। আমি এই বিষয়ে আসবো। আমরা জানি বাংলাদেশের মানুষজন আপনাকে চেনে, আমাদের ভারতবর্ষে যেহেতু আমাদের টেলিভিশন, আমরা ভারতবর্ষের সাংবাদিক, সুতরাং আমি ভারতীয়দের জন্য বলি একবার যে বঙ্গবন্ধু তখনও ক্ষমতায় আসেননি, 1973 সাল থেকেই ছাত্রলীগ করছেন। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে আমরা জানি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় নেই এরশাদের সময়, সেই সময় থেকে তারাই কিন্তু আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, যারা সেই সময় একেবারে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন। তাদের অন্যতম কারিগর আমাদের সঙ্গেই রয়েছেন এস.এম. কামাল হোসেন, তিনি খুলনা 3-এর একজন এমপি। আবার এটাও আবার ঠিক কথা যে এখনো পর্যন্ত তিনি যে সাংসদ সেই পরিচয়টাই তিনি বহন করেন। তার কারণ তার বক্তব্য যে সংসদ বা ওখানকার বাংলাদেশের যারা সাংসদ তাদের সংসদ তো খারিজ হয়নি। আবার তিনি সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের। আমি এই এত কিছু বললাম কেন, আমি মানুষকে জানানোর জন্য, একটা সময় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যখন এরশাদের সময়, আপনাদের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ, তখন উনি যখন প্রবল প্রতাপে রাষ্ট্রপ্রধান, তখন তো আপনি গণ আন্দোলন করেছেন, আপনি তো অন্যতম কারিগর। আপনারা যারা ছাত্র আন্দোলন করেছিলেন, আপনারা আওয়ামী লীগে যখন ক্ষমতায় আছেন, একদম ক্ষমতার শীর্ষে আছেন, আপনারা বুঝতে পারেননি এত বড় একটা আন্দোলন হতে চলেছে? দেখেন, যে আন্দোলন চলছে এই আন্দোলনের পিছনে যে ষড়যন্ত্র ছিল এটা আমরা উপলব্ধি করেছি, কিন্তু আমরা মনে করেছি অতীতের মতো সকল ষড়যন্ত্রকে বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা তার সাহসী দূরদর্শী নেতৃত্ব দিয়ে এটাকে সমাধান। এখন মনে হয় উনি একটু অতিরিক্ত নরম হয়ে গিয়েছিলেন। না, এটা ধরেন উনি সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা ভিতরে বাইরে মিলে ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্রের যে চূড়ান্ত পর্যায়ে গিয়েছিলেন,
যখন গিয়েছেন তখন আমরা প্রতিরোধ করতে চেয়েছিলাম, কিন্তু উনি রক্তপাত এড়ানোর জন্য সেদিন আমাদেরকে প্রতিরোধ করতে নিষেধ করেছিলেন। আমরা যদি প্রতিরোধ করতে পারতাম, আমরা যদি ধরেন আমরা 2টা দিন, আগস্ট মাস ছিল আমাদের কাছে। আগস্ট মাস আপনি জানেন যে এই আগস্ট মাস আমাদের কাছে অভিশপ্ত মাস। এই আগস্ট মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছেন, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের 18 জন সদস্যকে এই আগস্ট মাসে হত্যা করা হয়। আমরা জাতীয় শোক মাস পালন করার জন্য পরিকল্পনা করেছিলাম এবং আমরা শোক র্যালি করার পরিকল্পনা করেছিলাম, আমরা ঢাকা সমাবেশ করার পরিকল্পনা করেছিলাম 3 আগস্ট। কিন্তু রক্তপাত এড়ানোর জন্য আপনি ইতিমধ্যে দেখেছেন, পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে 7.62 রাইফেল এই জঙ্গি গোষ্ঠীর হাতে ছিল। এই কারণে রক্তপাত এড়ানোর জন্য সেদিন আমাদের এই সমাবেশ বাতিল করা হয়েছিল। আমরা যদি সেদিন এই সমাবেশ করতে পারতাম হয়তো রক্তপাত হতো, কিন্তু এইভাবে তারা আমাদের প্রিয় নেত্রীকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে পারত না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, তিনি মানুষ, দেশের প্রতি তার যে ভালোবাসা, দেশপ্রেম, এই জায়গায় দাঁড়িয়ে তিনি কোনো মায়ের কোল খালি হোক এটি তিনি চাননি। যার ফলে তিনি রক্তপাত এড়ানোর জন্যই সেদিন সবার সমাবেশ আমাদের পক্ষ থেকে উনি নিষেধ করেছিলেন। কিন্তু আমরা মনে করেছিলাম যে প্রশাসনিকভাবেই আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তাদেরকে দিয়ে এই সাধারণ ছাত্রদের দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, তাদের সাথে আলোচনা করে একটা সমাধান হবে। কিন্তু এই সমাধান করতে দেয়নি এই দীর্ঘদিনে যারা জননেত্রী শেখ হাসিনার সরকার না, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশটাকে, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, তাদের আমলে গুম, খুন, হত্যা হয়েছিল। কিন্তু আপনাদের সময় এই আয়না ঘর, এটা নিয়ে তো খুব প্রচার চলছে, আয়না ঘর, এখানে জুলুম করা হয়। এটা তো প্রমাণ করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে এটা আমি বললাম যে মিথ্যাচার করা হয়েছে, অপপ্রচার করা। আমি কোনো টাফ টক করতে চাই না, কিন্তু আমাকে কিছু শক্ত প্রশ্ন আপনাকে করতেই হবে। ধরুন বিরোধীরা তো এই প্রশ্নটা বারবার করছেন, কোথাও কি মনে হচ্ছে জননেত্রী, আপনাদের যিনি নেত্রী, জননেত্রী, আপনি বারবার জননেত্রীর কথা বলছেন, জননেত্রী মানে তিনি জনতার মন বোঝেন। এবার কি তাহলে শেখ হাসিনা প্রাক্তন, এখন বলবো না আমি জানি না, আপনি তো নিজেকে প্রাক্তন সাংসদ বলছেন না, সাংবিধানিক অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী, তিনি তো রিজাইন করেন নাই। কিন্তু বলা হচ্ছে যে পদত্যাগ করে, পদত্যাগপত্র তো কেউ দেখাতে পারেন নাই, উনি তো রিজাইন করেন নাই। শেখ হাসিনা কি কিছু ভুল করেছিলেন? যেমন ধরুন রাজাকার বলে ফেলা, আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি, যেটা বাংলাদেশের সরকার, মানে অনির্বাচিত মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা তো একদম দাবিই করছেন যে দেশে ফিরলেই তাকে 6 মাস কারাবাস হবে, তার কারণ তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে মামলা, সেই মামলা দায়ের করা হয়েছে। বলা হচ্ছে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এবং এই রাজাকার বলে ফেলা, এগুলো কি আপনি মনে করেন যে আপনাদের? দেখেন, আমি আপনার বলি, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকার লিস্ট অনুযায়ী 329 জন মানুষকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগের সমর্থকদের, এবং কয়েক হাজার পুলিশ হত্যা করা হয়েছে। আপনি সিরাজগঞ্জের ইনায়েতপুর থানায় 15 জন পুলিশকে হত্যা করা হয়েছে, এবং একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন, তিনি চিৎকার করে বলেছেন আমার পেটে বাচ্চা আছে, তাকেও পিটিয়ে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের বিচার হবে না, তারা কি? তারা কোন সরকার? আপনি গোপালগঞ্জের মতো জায়গায় সাধারণ মানুষকে, যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেনাবাহিনীকে বঙ্গবন্ধু তারা আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। আমাদের সেনাবাহিনীর একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন ইউনূসের নির্দেশে 3 জন উপদেষ্টা সরাসরি নিয়ন্ত্রণ করছেন, তদারকি করছেন, এবং তাদের নির্দেশে গোপালগঞ্জে যে গণহত্যা হলো,
এদের কি হবে? আমরা তো এনসিপি যারা নেতৃত্ব তাদের আমরা দেখলাম তারা কার্যত সামরিক বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি করে তারা যাচ্ছে। তাহলে কোথাও কি মনে হয় যে সেনাবাহিনী এনসিপির পেছনে আছে এবং মোহাম্মদ ইউনূস শুধুমাত্র অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, এখন সেনাবাহিনী আসলে তিনি কার্যত চালাচ্ছেন? তার নির্দেশেই সেনাবাহিনী তাদেরকে পাহারা দিচ্ছেন। আপনি কি তাহলে বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে শিরদাঁড়াহীন? আমি শিরদাঁড়াহীন বলবো না, আমি বলবো যে উনি শক্ত হয়ে সংবিধানের আলোকে উনার সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা করা উচিত। দেখুন, আপনি একজন দীর্ঘদিনের সাংসদ, রাজনীতিবিদ এবং সর্বোপরি আপনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমার হয়তো এই বিষয়ে কথা বলাটা, আপনি আর একটা কথা বলেছেন যে রাজাকার, রাজাকার কিন্তু বঙ্গবন্ধু ঢালাওভাবে রাজাকার বলেননি। ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন চাকরির কোঠার ব্যাপারে, তখন উনি বলেছেন যে আমি কি মুক্তিযোদ্ধার সন্তানকে, বলছেন আপনি কাকে, ধরেন প্রশ্ন করেছেন যে একটা ছেলে রিটেনে পাশ করেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান, আর একজন রাজাকারের সন্তান পাশ করেছে, আপনি কাকে আগে প্রায়োরিটি দেবেন? উনি বলছে আমি মুক্তিযোদ্ধার সন্তানকে প্রায়োরিটি দেব। আমি কি আগে মুক্তিযোদ্ধার সন্তানকে বাদ দিয়ে রাজাকারের সন্তানকে করব? এইটিকে আপনার বিকৃতি করে কিন্তু গোটা ঢাকা উত্তাল হয়ে গেল, আমার নাম তোমার নাম, রাজাকার। এটাকে আপনার এই যে যেটা বললাম জামাত, বিএনপি এবং জঙ্গিরা এই আন্দোলনের, এই তথাকথিত আন্দোলনের পিছনে ছিল, তারা এটাকে বিকৃতি করে তারা এই স্লোগানটাকে দেয়। দেখুন কামাল সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটা আপনার নিশ্চয়ই মনোপুত হবে না, কিন্তু তা সত্ত্বেও আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে, আপনি যে সময় ছাত্রলীগ করেছিলেন, আপনারা তো ক্ষমতায় থেকে ছাত্রলীগ করেননি, আপনারা রাষ্ট্রের সঙ্গে লড়াই করে ছাত্রলীগ করেছেন। আপনি গণঅভ্যুত্থানের অন্যতম আর্কিটেক্ট, কারিগর। কিন্তু আপনাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ ক্ষমতায় 15 বছর ক্ষমতায় থাকার পর যারা ছাত্রলীগ করেছে, তারা আসলে আওয়ামী লীগের ক্ষমতাকেই দেখেছে। সেই কারণে আপনাদের মতো ছাত্রলীগ যারা আপনারা করেছিলেন, আপনারা হৃদয় দিয়ে করেছিলেন, জীবনকে ঝুঁকি বাজি রেখে করেছিলেন, আপনাদের ছাত্রলীগ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা গোটা বাংলাদেশের ছাত্রর মনোভাব বুঝতে পারেনি, অথবা তাদের সেই সাংগঠনিক দৃঢ়তা ছিল না। না, ছাত্রলীগ কিন্তু এই আন্দোলনের সাথে ছিল, ছাত্রলীগ সমর্থন দিয়েছিল, সাংবাদিক সম্মেলন করে, ছাত্র সভা করে বলছে আমরা এই কোটা সংস্কারের পক্ষে, আমরাও চাই যে এই সাধারণ ছাত্রদের দাবি এইটা সরকার বাস্তবায়নও করেছিল। আর আপনি যেটা বলেছেন যে আজকে যারা ছাত্র তারা দেখেনি, তারা জননেত্রী শেখ হাসিনার সরকারের 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা দেখেছে, তারা কিন্তু দেখেনি ধরেন 75 সালের 15 বঙ্গবন্ধু হত্যা করার পর বাংলাদেশের চিত্র, তারা দেখেনি 2001 থেকে 2006 কিভাবে গুম খুন হত্যা হয়েছে। একটি পত্রিকার হেডলাইন যে বিএনপি জামাত যখন ক্ষমতা যায় তখন 20 মাসে, প্রথম 20 মাসে 10,000 লোক খুন হয়েছে, এবং যে রাত্রে 2001-এ যে রাত্রে বিএনপি জামাত ক্ষমতা আসে, সেই রাত্রে সারা বাংলাদেশে 42টা জেলায় হামলা হয়েছিল। এগুলো তারা দেখে, তারা দেখেনি 2004 সালের 21 আগস্ট আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য আমাদের দলীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। সেদিন 500-র অধিক নেতাকর্মী গ্রেনেড হামলায় আত্মনাদ করেছিল, আহাজারি করেছিল, এবং নারী আন্দোলনের নেত্রী আইবি রহমান সহ প্রায় 21 জন লোক সেদিন শাহাদত বরণ করেছিল। বঙ্গবন্ধুর টানে অল্পের জন্য বেঁচে গেছেন, আল্লাহ রক্ষা করেছেন। এই দৃশ্য তারা দেখেনি, তারা দেখেছেন আমাদের ক্ষমতার 15 বছর, কারণ ওই সময় তাদের বয়স ছিল 5 থেকে 8 বা 10। এই দৃশ্য তাদের মনে নাই, তারা আমাদের, কিন্তু তারা এখন বুঝতে পারছে এই 11 মাসে এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী জঙ্গিদের পৃষ্ঠপোষক ডেভিল ইনুস যেভাবে দেশ পরিচালনা করছেন,
অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাতে আজকের প্রজন্মরা বুঝতে পারছে যে শেখ হাসিনার আমলই ভালো ছিল। আজকের প্রজন্মরা বুঝতে পারছে যে আমরা যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছি, বৈষম্য দূর হয় না, বরং বৈষম্য বেড়েছে। আজকে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আমি তো শুরুতে বললাম যে 18 লক্ষ নারী তারা কর্মহীন হয়ে পড়েছেন। আজকে অর্থনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনত, কিন্তু এই 9 মাসেই বাংলাদেশের শেয়ার বাজার থেকে প্রায় 1,05,000 কোটি টাকা লুটপাট হয়েছে। ডক্টর ইউনূস গ্রামীণ ফোনের মাধ্যমে $15 বিলিয়ন প্রতি বছরে পাচার করছে। 666 কোটি টাকা সে কর সরকারের টাকা, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই টাকা সে মওকুফ করে নিয়েছে। আপনি কি বলছেন তাহলে ইউনূস মিয়া তিনি আসলে চিটফান্ড চালাতেন? হ্যাঁ, তিনি চিটফান্ড প্রতারণা করতেন। তো তিনি গ্রামীণ ব্যাংকের নামে বা তার এই ক্ষুদ্র ঋণের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। অনেকে ঋণ শোধ করতে না পারে অনেক নারীর আত্মহত্যা করেছে। কিন্তু উনি তো নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য, যে শান্তি এখন বিরাজ করছে বাংলাদেশে, এরকমটা অনেকে দাবি করছেন। উনি অশান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। উনি তো অর্থের বিনিময়ে নোবেল পুরস্কার পেয়েছেন, আজকে গোটা জাতির কাছে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, উনি ক্ষমতার আগে ওনার যে ভাবমূর্তি ছিল, এটা উনি যে ভণ্ড, উনি যে প্রতারক, এটা একমাত্র বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন। কারণ যিনি সরকারি নিয়ম ভঙ্গ করে একটি ব্যাংকের এমডি থাকার জন্য যিনি চেষ্টা করেন, তিনি একটি দেশের অবৈধভাবে দখল করে যেভাবে হোক সেই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়। এবং উনি দেশের থেকে বৈষম্য দূর করার জন্য অবৈধভাবে ক্ষমতা দখল করেন নাই। উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করার জন্য উনি ক্ষমতা দখল করেছেন। এবং ওনার কারণে ধরেন আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করার পর 90 এরশাদের পতন হয়েছে, কিন্তু আমরা কিন্তু আর্থিকভাবে এইভাবে অর্থের পিছনে দৌড়েই নেই। আর এখন ওনার এই অর্থের প্রতি লোভ দেখে, ওনার দুর্নীতি, ওনার অনিয়ম দেখে, ওনার সাথে যাদের উপর ভর করে, যাদেরকে দেখিয়ে উনি ক্ষমতা এসেছেন, তাদেরকেও দুর্নীতিগ্রস্ত করে ফেলেছেন। আজকে গোটা তরুণ ছাত্র সমাজকে উনি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। অর্থাৎ গোটা বাংলাদেশ, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশকে উনি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছেন, জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছেন। উনি আজকে 71কে মুছে ফেলতে চায়। বঙ্গবন্ধুর বাড়ি যেদিন ভাঙা হচ্ছিল সেদিন সে ছবি আপনি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি। আমি আপনার বলি, দেখেন কেন বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হবে? ওটা তো জননেত্রী শেখ হাসিনার বাড়ি না, ওটা তো শেখ রেহানার বাড়ি না, ওটা তো বঙ্গবন্ধুর বাড়ি। এবং ওই বাড়ির পাশ দিয়ে গেলে মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা মনে করে। কারণ এই বাড়ির থেকেই পাকিস্তানের উপনিবেশিক শাসন এর বিরুদ্ধে বঙ্গবন্ধু বাঙালির মুক্তির নির্দেশনা দিয়েছেন, কর্মসূচি ঘোষণা করেছেন। ওই বাড়িকে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়ার অর্থ হচ্ছে গোটা বাঙালি জাতি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তাদের হৃদয়ের উপর দিয়ে বুলডোজার দিয়ে চাপিয়ে দিয়েছেন। এবং ওই বাড়ি বুলডোজার দিয়ে চাপিয়ে দেওয়ার ভিতরে ইউনূস আবার প্রমাণ করলেন যে ইউনূস 71-এর যুদ্ধ অপরাধীদের, 71 এবং পাকিস্তানের হানাদার বাহিনীর প্রতিনিধিত্ব করছেন। আমি দ্রুত কতগুলো প্রশ্ন আপনাকে করে নেব, বেশি সময় তো আপনারও নেই। আমার প্রথম প্রশ্ন, আপনার কি কোথাও মনে হয়, গোপালগঞ্জে আমরা দেখেছি, কিন্তু আমি বলি যে চট্টগ্রামের খাগড়াগাছিতে সেখানে ইউডিপিএফ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে একেবারে স্লোগান তুলছে যে নব্য ফ্যাসিবাদী ইউনূস সরকারের পতনের জন্য, এবং বলছে জুলাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের ফসল আত্মসাৎ করছেন, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে খাগড়াগাছিতে মিছিলটা দেখছিলাম, ছবিতেই দেখছিলাম, এবং সেখানে প্রত্যেকটা পয়েন্ট মানে 0 মাইল থেকে শুরু করে খাগড়াগড় থেকে শুরু করে বিভিন্ন কি পয়েন্টে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, অথচ নর নারী সাধারণ মানুষ
তার আগে ঝাঁপিয়ে পড়ে মিছিলে ছিল এবং মিছিলে তো পরবর্তীকালে শোনা যাচ্ছে সেনার নির্দেশে, বাংলাদেশ সেনার নির্দেশে গুলি চালিয়েছে এবং একজন 53 বছর বয়সী এক মহিলা তিনি রক্তাক্ত হয়েছেন। আমিও জানি না, কোনো সংবাদ মাধ্যম খবরও করছে না তিনি কেমন আছেন। আরও একজনের গুলি লেগেছে। চাকমা জনগোষ্ঠী ইউডিপিএফ যেভাবে আন্দোলন করছে, সেই আন্দোলন তো আওয়ামী লীগ করতে পারছে না, অথচ আপনারা বারবার দাবি করছেন যে এখনই নির্বাচন হলে 60% সমর্থক আপনাদের বাংলাদেশে। কোথাও মনে হচ্ছে না আওয়ামী লীগ আসলে বাংলাদেশে আন্দোলন করতে পারছে না? দেখেন, আপনি যেটা বলছেন, মানুষ তো এখন বুঝছে যে জুলাই কোনো সাধারণ মানুষের মুক্তির আন্দোলন ছিল না, বৈষম্য দূর করার আন্দোলন ছিল না। এই কারণে মানুষ রাস্তায় নামছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামছে। কারণ তাদের কাছে যে ওয়াদা দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তোলা হয়েছিল, যে ওয়াদা করেছিল, সেইগুলো তো বাস্তবায়ন করা দূরের কথা, বরং তার বিপরীত হচ্ছে বাংলাদেশ। বরং তারা নিগৃহীত হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, মব সন্ত্রাসের নামে চাঁদাবাজি হচ্ছে। আপনি দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আগে যাদেরকে 100 টাকা চাঁদা দেওয়া লাগতো এখন 500 টাকা চাঁদা দেওয়া লাগে, 1 লক্ষ টাকা চাঁদা দিলে এখন 5 লক্ষ টাকা চাঁদা দেওয়া লাগে। অর্থাৎ সাধারণ মানুষ আজকে মানে দুর্বিষহ জীবনযাপন করছে। আপনি নাহিদ, সার্জিস, আপনি তো নিজেও ছাত্র আন্দোলনের ফসল, আপনি এদের কিরকম মনে করেন? মানে কি মনে হচ্ছে এই যে তরুণ তুর্কি, নাহিদ, সার্জিস আর যারা আছে? এরা তুর্কি না, এরা তো আপনার ষড়যন্ত্রকারীদের ক্রীড়ানক, এরা বিদেশি অপশক্তির ক্রীড়ানক, এরা জঙ্গিদের ক্রীড়ানক। এদের দেখে আপনার মনে পড়ছে না যখন ছাত্রলীগের আন্দোলন আপনি 7-এর দশকের, ওই শতকের 7-এর দশকে করতেন, এরশাদ যখন রাষ্ট্রপ্রধান, আপনার মনে হচ্ছে না এদের দেখে? না, এদের দেখে এরা তো কোনো ছাত্র আন্দোলনের নেতা না, এটা তো এরাই একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। এদের মাধ্যমে সাধারণ ছাত্রদের ব্ল্যাকমেল করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এরা হচ্ছে ক্রীড়ানক, বিদেশি শক্তির ক্রীড়ানক। এই বয়সে যখন হলে খেতে পায় না তখন কোটি কোটি টাকা তাদের হাতে, তারা তো ক্রীড়ানক হয়েছে। ফেব্রুয়ারি মাসে যদি ভোট হয় আপনার কি মনে হয়? ভোট হবে কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে বাংলাদেশে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার প্রতি তাদের রায় দেবে। এই কারণে আওয়ামী লীগকে ভয় পায়। আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনাকে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি হচ্ছে আপনার তাদের ডিজাইন, তাদের পরিকল্পনা, যেন তেন প্রকারে শেখ হাসিনাকে সাজা দেয়া। এর আগে 6 মাসের একটা সাজা দিয়েছেন, মিথ্যা, ভিত্তিহীন। তারা প্রতিশোধ দিতে চাচ্ছে, কারণ যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা, সেই প্রতিহিংসা নিতে চাচ্ছেন। 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চাচ্ছেন। 71-এ পাকিস্তান জামাতটা হেরে গিয়েছেন, সেই প্রতিশোধ নিতে চাচ্ছেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে আজকে তাকে যেন তেন প্রকার একটি সাজা দেওয়ার চেষ্টা করছেন। আপনি দেখেন পুলিশের আইজিকে জেলখানায় ছিল, তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে তার পরিবারকে ভয় ভীতি দেখিয়ে তাকে রাজসাক্ষী বানানোর চেষ্টা করা হচ্ছে। একটা লোকে জেলখানায় আটকে রেখে তাকে এটা বলানোর চেষ্টা করা হচ্ছে। এটা গোটা জাতি না, বিশ্ব বুঝতেছে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেও তো অভিযোগ এক নায়কতন্ত্রের। শোনেন, আওয়ামী লীগ সবসময় কখনো পিছনের দরজ দিয়ে ক্ষমতায় যায়নি, জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছেন। 96 সালে বঙ্গবন্ধুর তনয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই করেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে 96 সালে ক্ষমতায় গিয়েছেন এবং প্রতিটি নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতা। আপনার মনে হয় এই অবস্থায় যদি নির্বাচন হয় আর যদি আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আপনার মনে হয় আপনারা ক্ষমতায় আসবেন?
না, আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না বলেই তারা এই ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার তো পরিবেশ তৈরি করতে হবে। তা আওয়ামী লীগ নির্বাচনে যাতে, ওদের সকলের ভয় হচ্ছে আওয়ামী লীগ, সকলের ভয় হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার একটি শক্তি, শেখ হাসিনার একটি সাহস। কারণ বাংলাদেশের মানুষ এখন উপলব্ধি করে যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে শেখ হাসিনাই। বাংলাদেশে স্থিতিশীল অবস্থা রক্ষা করার জন্য, বাংলাদেশকে নিরাপদে রাখার জন্য, বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গড়ার জন্য, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তার লক্ষ্যে একমাত্র শেখ হাসিনাই পারবেন এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে। ধ্বংসস্তূপের উপর দাঁড়ানো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র শেখ হাসিনাই পারবেন। জনগণের এই বিশ্বাস আস্থা আছে, যার ফলে তাদের মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারকে জনগণের সামনে মিথ্যাচার করে, অপপ্রচার করে পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। যদিও জনগণ এটা বিশ্বাস করে না, জনগণ মনে করে এটা ষড়যন্ত্র। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. কামাল সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এটা খুব ব্যক্তিগত স্তরের প্রশ্ন। সেটা হচ্ছে যে মানুষ যখন ক্ষমতায় থাকে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আওয়ামী লীগের আপনি সাংগঠনিক সম্পাদক এবং আপনি খুলনা 3-এর সাংসদ। আপনি বাংলাদেশে যে ক্ষমতা, আমি বলছি না ক্ষমতা ভোগ উপভোগ, আমি এসবের মধ্যে যাচ্ছি না, যে জায়গায় ছিলেন, আর আজকে আপনাকে তো সত্যি মানে আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে খাওয়া নেই, দাওয়া নেই, আপনি একই পোশাকে হয়তো অনেক দিন রয়েছেন। এই সময় আপনার মনে হচ্ছে না যে আসলে কারা বন্ধু কারা শত্রু সেটা চিনে নেওয়ার সময়? হ্যাঁ, সংকটের সময় তো সত্যিকার অর্থে বন্ধুর পরিচয় পাওয়া যায়, ক্রাইসিসের সময় তো বন্ধুর পরিচয় পাওয়া যায়। দেখেন, আপনি যেটা বললেন, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে। 3 জন সাংবাদিক একজন উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে তাদের চাকরিচ্যুত হয়েছে। আজকে কয়েকদিন আগে জনকণ্ঠের মতো পত্রিকা দখল করা হয়েছে। আজকে প্রায় আপনার 600-র উপর সাংবাদিক, আজকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনার প্রায় 50 জন সাংবাদিকের প্রেস অফিসে হামলা করা হয়েছে। 6 জন 8 জন। আপনি বলছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরতে পারছে না? না, যারা বাংলাদেশের টক শোতে তির্যক ভাষায় সমালোচনা করত আওয়ামী লীগের, যারা ইউনুসকে সমর্থন জানিয়েছিল, তারা বলছেন যে আওয়ামী লীগের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল, কিন্তু এটা তাও নাই। তারা তো বলতো আমাদের সংবাদপত্র নিয়ন্ত্রণ ছিল, তারা এখন বলছেন যে না, আওয়ামী লীগের আমলে ভালো ছিল। ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা রয়েছেন, আপনার সঙ্গে কথা হয়? হ্যাঁ, কথা হয়, ফোনে কথা হয়। কি বলছেন? উনি প্রতিদিন যে বক্তব্য দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, আমাদের ওইভাবেই নির্দেশনা দিচ্ছেন। দলকে সুসংগঠিত করতে হবে, দলের নেতাকর্মীদের খোঁজখবর রাখতে হবে, তারা কেমন আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে উৎসাহিত করতে হবে তাদেরকে। কারণ আমাদের দেশে আমাদের তৃণমূলের কর্মীরা খুব মানবতার জীবনযাপন করছে। তাদের ঘর নাই, বাড়ি নাই, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হচ্ছে, মব সন্ত্রাসের নামে তাদেরকে পিটিয়ে পুলিশের সোপর্দ করা হচ্ছে। আজকে প্রায় লক্ষাধিক ছাত্রলীগের নেতাকর্মী আজকে মানবতার জীবনযাপন করছে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না। আপনি রাজশাহীতে একটি মেয়ে ছাত্রলীগ করে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে একটা ছেলে মেডিকেল থেকে পাশ করে বেরিয়েছেন, 5th ইয়ারের ছাত্র, তার ছাত্রত্ব চলে যাচ্ছে। অর্থাৎ মানবতার জীবনযাপন করছে ছাত্রলীগের লক্ষাধিক ছেলে মেয়ে। এটি কোন বাংলাদেশ? এই অবস্থা। এবং শুধু ছাত্রলীগ না, আমি তো আপনার বললাম যে 50 ভাগের অধিক বেশি লোক তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বাংলাদেশের ব্যবসায়ীরা অনিশ্চয়তার ভিতরে দিন কাটাচ্ছেন, কখন তার উপর হামলা হবে, মব সন্ত্রাস হবে, কখন চাঁদাবাজি হবে। আমাদের আমলে চাঁদাবাজি হতো না, আমরা অস্বীকার করি না, কিন্তু চাঁদাবাজিকে যদি খবর পাওয়া হতো, তার বিরুদ্ধে অভিযোগ করলে গ্রেপ্তার করা হতো।
এখন তো চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয় না, বরং আগে যদি 50,000 চাঁদা দিত, এখন 2.5 লক্ষ টাকা চাঁদা দেওয়া লাগে। কিন্তু আপনাদের সময় তো দুদক ছিল, যে দুর্নীতি, আমাদের এমপিদের বিরুদ্ধে দুদকের তদন্ত হয়েছে, ক্ষমতাসীন দলের এমপিদের বিরুদ্ধে দুদকের তদন্ত হয়েছে। দুর্নীতি ছিল না আমরা অস্বীকার করি না, তদন্ত হয়েছে। কিন্তু এখন তো কারো বিরুদ্ধে কোনো তদন্ত হয় না। আমরা শুধু প্রধান উপদেষ্টার ব্যাপারে আপনারা সমালোচনা করছেন, কিন্তু অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেকে কি বিদেশি কোনো শক্তির? আপনি এখানে তো একজন সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা আইনজীবী বলেছেন যে বিদেশি দুর্বৃত্তরা, বিদেশি ক্রীড়ানকরা আজকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করছেন, এবং সবাই বিদেশি শক্তির ক্রীড়ানক এবং বিদেশি নাগরিক। মানে দেশটা তাহলে এখন কি বিদেশের হাতে পৌঁছে গেছে? দেশটা এখন সাম্রাজ্যবাদী অপশক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, জঙ্গিদের দ্বারা পরিচালিত হচ্ছে, আইএসের দ্বারা পরিচালিত হচ্ছে। আমি আপনাকে আপনার শেষ প্রশ্ন করব, কিন্তু এই এপিসোডের শেষ প্রশ্ন আমি চাইবো আবার আপনাকে সাক্ষাৎকার নিতে। দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুকে স্বচক্ষে দেখেছেন, শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, তার সাহচর্যে কাজ করছেন। এরশাদের সময়, অর্থাৎ আপনাদের প্রাক্তন রাষ্ট্রপ্রধান এরশাদ, তার সময় রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন ছাত্রলীগের নেতা হিসেবে, অন্যতম কারিগর। কি মনে হচ্ছে, মানে কাণ্ডারিত্ব অভিজ্ঞতা রয়েছে? আমি মনে করি, দেখেন, মানে এই সময়টা বেশি সংকটজনক, না ওই সময়টা এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগ করাটা বেশি সংকটজনক ছিল? না, এখন সংকটটা আরো বেশি, এখন সংকটটা আরো বেশি। এখন অত্যাচার, নির্যাতন অনেক গুণ বাড়িয়ে গিয়েছে। আপনি আগে আদালতে গেলে, আমি যদি আমার নামে যদি মামলা হয়, আমি আদালতে গেলে আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা ছিল। এখন আদালতে ঢুকতে গেলেই তো আপনাকে মব সন্ত্রাস করে আপনাকে পিটানো হবে, আপনার উপর ঢিল ছোড়া হবে। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হচ্ছে, তিনি প্রথম শ্রেণীর নাগরিক। একজন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এটি কোন বাংলাদেশ? একটা জীবনের নিরাপত্তা নেই। আজকে আমাদের প্রায় 3,90,000 নেতাকর্মী গ্রেপ্তার, মানবতার জীবনযাপন করছে। 110 জনের বেশি কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রী, তারা জেলখানায় মানবতার জীবনযাপন করছে। আমাদের আমলে বিরোধী দলের গ্রেপ্তার নিয়ে আমরা অস্বীকার করি না, কিন্তু তাদেরকে হাইকোর্টে বেল পেতে 83 জন আইনজীবী একসাথে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আমলে কোনো আইনজীবী কিন্তু গ্রেপ্তার হয়নি, বিরোধী দলের কোনো আইনজীবী কিন্তু গ্রেপ্তার হয়নি। ইভেন কি জামাতের পক্ষে যারা আইনজীবী ছিল তাদের পর কোনো রকমের মব সন্ত্রাসে নেই, গ্রেপ্তার হয়নি। আজকে আদালতগুলোতে আইনজীবীরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না। এই তো বাংলাদেশ। তাই আমরা ধরেন এরশাদ আমল দেখেছি, জিয়ার শাসন দেখেছি, বিএনপির আমলে আমাদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, গুম খুন হয়েছে। কিন্তু এরকম বাড়িও হামলা হয়েছে, কিন্তু এইরকম হয়নি। সমর্থক পর্যায়ে বাড়ি হামলা হচ্ছে, লুট হচ্ছে, সারা দেশে একটি ত্রাস, সন্ত্রাস, ভয়ের আতঙ্ক, মব সন্ত্রাস। প্রত্যেকটা মানুষ একটা শঙ্কার ভিতর দিয়ে দিন কাটাচ্ছেন, অনিশ্চয়তার ভিতর দিয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু জনগণ একদিন ঘুরে দাঁড়াবেই, এই আশা করে না? আমি মনে করি, যেহেতু বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ রক্ষা করেছেন, বারবার রক্ষা করেছেন ওনাকে 21 বারের মতো হত্যা করার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21 আমি কাছ থেকে দেখেছি, আমি গ্রেনেড হামলায় আহত। একটা গ্রেনেড যদি নিজে মঞ্চে বক্তৃতা যে ওই ট্রাকের উপর পড়তো, ওনাকে আজকে তো আমরা পেতাম না। আল্লাহ রক্ষা করেছেন সেটা। এই 5ই আগস্ট ওনাকে পেলে ওনাকে হত্যা করাই ফেলেছে। তাই জননেত্রী শেখ হাসিনা যখন বেঁচে আছেন,
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন। আপনিও সেই স্বপ্ন দেখছেন? আমিও সেই স্বপ্ন দেখি। আল্লাহ যদি শেখ হাসিনাকে সুস্থ রাখেন এবং বাঁচিয়ে রাখেন, আমরা মনে করি শেখ হাসিনার নির্দেশনায় এই দেশের মানুষ একদিন ঘুরে দাঁড়াবে, এবং সেদিন বেশি দূরে না। অসংখ্য ধন্যবাদ। একটা সময় ছাত্রলীগ করতেন, একজন সংগ্রামী মানুষ, এখনও তার চোখে স্বপ্ন, যদিও অজ্ঞাতবাসে সংকটের মধ্যে আছেন, তবুও তিনি স্বপ্ন দেখেন। অনেকে বলেন তারাই হচ্ছেন যোদ্ধা, যারা ওঠা পড়া অন্ধকারের মধ্যেও আলোর দিশা, আলোর আলপনা খুঁজে নেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এই কষ্ট করে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এতদূর কষ্ট করে এসেছেন, ধন্যবাদ। আপনারা দেখছিলেন নিউজ রুম। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে।